শহরের সবচেয়ে জনপ্রিয় লাইভ শো আলো ক্যামেরা আর হাজারো দর্শকের সামনে আচমকাই মঞ্চে উঠে আসে এক মধ্যবয়স্ক লোক। তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি, কিন্তু চোখে অস্বাভাবিক এক আতঙ্ক। সে জানায়, আগামী 5 দিনে আমি 5 জনের নাম বলবো, আর নাম বলার ঠিক 1 ঘন্টার মধ্যেই তারা মারা যাবে। সবাই প্রথমে ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো পাগলের আজে বাজে প্রলাপ অথবা কোনো পাবলিসিটি স্টান্ট, কিন্তু মুহূর্তের মধ্যেই স্টুডিওর নিস্তব্ধতা ভেঙে দিয়ে সে লাইভ সম্প্রচারের মাঝেই সবাইকে তাক লাগিয়ে নিজেকেই শেষ করে দেয়। কি ভাবছেন মৃত্যুর খেলা এখানেই শেষ? একদম না, কারণ পরের দিন থেকেই ঠিক সন্ধ্যা 7টায় মৃত ওই লোকই চ্যানেল হ্যাক করে ভিডিও বার্তা পাঠাতে থাকে। সে যার নামই বলে না কেন, 1 ঘন্টার মধ্যেই পাওয়া যায় সেই মানুষটার লাশ। মৃত মানুষের পক্ষে কাউকে খুন করা কি আদৌ সম্ভব? এটা কি আগেই সেট করা কোনো ডেথ মেশিন, নাকি শহরের কোথাও লুকিয়ে আছে আর একজন খুনি? এত বড় শহরে পুলিশ কিভাবে খুনির ভিকটিমকে 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করবে? এই রহস্যময় সাইকো কি থামানো কি আদৌ সম্ভব, নাকি শেষমেশ পুলিশ নিজেই ফেসে যাবে তার পাতা ভয়ঙ্কর ফাঁদে? এমনই ভরপুর সাসপেন্স, শ্বাসরুদ্ধকর সব টুইস্ট আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি আরিয়ান। তবে এই খুনের উদ্দেশ্য জেনে অবাক হয়ে যাবেন আপনিও। সন্ধ্যা 7টা বাজতেই শুরু হয় সবার পছন্দের পারুল আথিকারাম নামের এক লাইভ অনুষ্ঠান, যেখানে সত্যের খোলাসা হয়। আর এই অনুষ্ঠানের হোস্টের নাম নয়না। আজ যেই গেস্ট এসেছে তার নাম কৈলাস। বর্তমানে সে তামিল ইন্ডাস্ট্রির ইয়াং সুপারস্টার। তবে গত 1 বছর ধরে তার উপরে একটা ফ্রডের কেস চলছে, আর এই কেসের সত্যতা আদেও আছে কিনা সেটা যাচাই হবে আজকের লাইভ অনুষ্ঠানে। কৈলাস বলে, আমি মধ্যবিত্ত এক পরিবার থেকে উঠে এসে এত নাম কামিয়েছি, এছাড়াও আমার অভিনয় এত সুন্দর, তাই আমার সফলতা দেখে কিছু অসাধু চক্র হিংসার বশবর্তী হয়ে এই কেস করেছে, আর মিডিয়া কিছু না জেনেই আমাকে ক্রিমিনাল বানাচ্ছে। তবে যাই হোক না কেন, আমার দর্শকরা আমাকে সব পরিস্থিতিতেই ভালোবাসবে। আচমকাই অডিয়েন্সের মধ্যে থেকে একজন বলে, তুমি আসলে একটা ভণ্ড। নয়না আর কৈলাস দুজনই হতবাক হয়ে তাকায়। কৈলাস রেগে গেলে নিজেকে শান্ত রেখে বলে, আমি এতটাই খারাপ হলে প্রথম মুভিতেই স্টেট অ্যাওয়ার্ড পেতাম না। লোকটা বলে, আজকাল অ্যাওয়ার্ড তো টাকা দিয়েই কেনা যায়। এই অনুষ্ঠান দেখতে থাকা সবাই বেশ অবাক হয়, সাথে বেশ মজাও পায়। লোকটা হঠাৎ কথা বলতে বলতে স্টেজের দিকে আসতে থাকে। অনুষ্ঠানের ডিরেক্টর হরি নয়নাকে বলে, লোকটাকে তার জায়গায় বসতে বলো। নয়না কয়েকবার লোকটাকে মানাতো করে, কিন্তু লোকটা উল্টা এসে কৈলাসকে অপমান করতে থাকলে কৈলাস রেগে চিৎকার করে বলে, এখনই এই অনুষ্ঠান বন্ধ করো, বলেই বের হয়ে যেতে যায়। লোকটা রাগী নজরে তাকিয়ে সাবলীল ভাবেই বলে, আমি না বলা পর্যন্ত এই অনুষ্ঠান বন্ধ হবে না, আর তুমিও কোথাও যাবে না। কৈলাস রেগে হাঁটা দিতেই আচমকা বিকট এক আওয়াজ হয়। পুরো দেশবাসী আর অনুষ্ঠানের সবাই বাকরুদ্ধ হয়ে যায়। অডিয়েন্সরা দৌড়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে। নয়না এখনো স্তব্ধ। দেখা যায় লোকটার হাতে বন্দুক। সে সত্যি সত্যি কৈলাসের পায়ে গুলি করে দিয়েছে। লোকটা আবারও সিলিং এর দিকে গুলি ছুড়ে সবাইকে চুপ করে বসতে বলে। কেউ ঠিক বুঝে উঠতে পারে না এখানে ঠিক কি হচ্ছে। লোকটা বলে, আমি এখানে কোনো ভিলেন হতে আসিনি, আশা করি আপনারা আমাকে বাধ্যও করবেন না। সবাই যার যার জায়গায় চুপ করে বসেন, কারণ আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ এখানে কেউ আসতে পারবে না, আর কেউ বের হতেও পারবে না। আর ডিরেক্টর হরি, তুমি ভুলেও ক্যামেরা বন্ধ করবে না, তাহলে তোমার প্রাণপ্রিয় বন্ধু নয়নার জীবন যাবে। নয়না তখনও ভয়ে কাঁপছে, তবুও নিজেকে কোনো রকমে শান্ত করে লোকটাকে বলে, কৈলাসের পা থেকে অনেক রক্ত বের হচ্ছে, তাই একটা ডক্টর ডাকতে। লোকটা বলে, ও তো অ্যাক্টর, তাই ওভার অ্যাক্টিং করছে, ওটা সামান্য একটা কাটা ছাড়া আর কিছুই না। বলেই কৈলাসকে তার পায়ে একটা কাপড় বাঁধতে বলে, যেন অতিরিক্ত রক্ত বের না হয়। এরপর সবার উদ্দেশ্যে বলে, আগামী 1 ঘন্টায় এখানে শুধু একজনের জীবন যাবে। পুরো দেশের পুলিশ, আর্মি, কমান্ডো যেই আসুক না কেন, কেউ এই মৃত্যুকে আটকাতে পারবে না। সবাই রীতিমতো ভয়ে কাঁপতে থাকে, কারণ কেউ জানে না এই পাগল লোক
ঠিক কাকে মারার প্ল্যান করে এসেছে। সাথে সাথেই পুলিশ, অ্যাম্বুলেন্স, মিডিয়া সবাই চলে আসে নায়নার অফিসের বাইরে। অফিসার কবির এসে চ্যানেলের সিকিউরিটি ইনচার্জকে জিজ্ঞেস করে, তোমাদের প্রোটোকল এতটাই দুর্বল নাকি যে একটা লোক বন্দুক নিয়ে ভেতরে চলে গেল? ইনচার্জ জানায় সবাইকে ফুল বডি স্ক্যান করে পাঠানো হয়েছে, তখন এমন কিছুই পাওয়া যায়নি। বুঝতে পারছি না সে বন্দুকটা পেল কিভাবে। নায়না লোকটাকে জিজ্ঞেস করে এখানে কে মারা যাবে? লোকটা বেশ সাবলীল ভাবেই বলে এটা স্বাভাবিক মৃত্যু নয়, বরং তাকে খুন করা হবে। এদিকে টিভিতে এইসব দেখে একটা ছেলে বেশ ঘাবড়ে বের হয়ে যায়। আর একটা লোক বোটে থাকা আর এক লোককে বলে সেদিন যেই পাগল লোককে ওষুধ দিয়েছিলেন সে আজ লাইভ অনুষ্ঠানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি সব বন্ধ করে পালান। পাগল সেই লোককে নায়না জিজ্ঞেস করে তুমি আসলে কাকে খুন করতে চাও? লোকটা বলে তার নাম নারায়ণ, তবে কেন মারবো, কখন মারবো এসব সময় হলেই জানতে পারবে। সেই অল্প বয়স্ক ছেলেটা প্রচুর ঘাবড়ে ব্যাগ গুছিয়ে দ্রুত বের হয়ে যায়। হরি তখন নায়নাকে বলে তুমি একটুও ভয় পাবে না, আমি চেক করছি যে অডিয়েন্সের মধ্যে নারায়ণ নামের কেউ আছে কিনা, তুমি শুধু লোকটাকে কথায় ব্যস্ত রাখো। আমাদের অনুষ্ঠান যেহেতু লাইভ চলছে তাই যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসবে। বিল্ডিং এর নিচে এসিপি কবির এসে দেখে মিডিয়ার উপচে পড়া ভিড়। এসআই জানায় এই লোকের হাতে শুধু একটা ছাতা ছিল, সে বন্দুক কিভাবে নিল বোঝা যাচ্ছে না। কবির বিল্ডিং এর ব্লু প্রিন্ট চেয়ে ভাবতে থাকে বৃষ্টি তো হচ্ছে না, তাহলে লোকটা ছাতা কেন আনলো? নায়না হাইজাকারকে শান্ত করতে তাকে বসতে বলে। কবির তার টিমকে বলে শো লাইভ টেলিকাস্ট হচ্ছে, সাধারণ জনগণ সব দেখছে, কোনো মতে ওই হাইজাকারকে হাতছাড়া করা যাবে না, তবে সে কি চায় সেটা আগে জানতে হবে। সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। নায়নাকে সেই হাইজাকার জানায় তার নাম আলাগড় আর সে নারায়ণের সাথে কথা বলতে চায়। সাথে সাথেই সব চ্যানেলেই ব্রেকিং নিউজ শুরু হয়। ব্লু প্রিন্ট দেখার সময় চ্যানেল ডিরেক্টর হরি কবিরকে ওয়াকিটকিতে জানায় ভিতরে সবকিছু এখনো পর্যন্ত কন্ট্রোলে আছে, শুধু কৈলাসের পায়ে গুলি লেগেছে। আলাগড় জিজ্ঞেস করে প্রিন্সেস হ্যারি, আই অফ এ হান্টার বা আরিয়ান এমন নামের কোনো বই পড়েছো? নায়না জিজ্ঞেস করে এগুলো কি আপনি লিখেছেন? আলাগড় আক্ষেপ করে বলে আমি এই বইগুলো লিখতে 10 বছর সময় কাটিয়েছি, কত রিসার্চ ট্রাভেল করেছি, কিন্তু পাবলিশাররা 10 মিনিটেই আমাকে রিজেক্ট করে দেয়। বই না পড়েই বলে দিয়েছে আমার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। নায়না জিজ্ঞেস করে তাহলে নারায়ণ কি কোনো পাবলিশার? কবির তখনই নায়নার ফোনে কল দিলে আলাগড় কল রিসিভ করে, কিন্তু কোনো উত্তর না দিয়েই ফোনটা সুইচ অফ করে দেয়। নায়না বলে আপনি তো এই সুযোগে আপনার ডিমান্ড ওদেরকে বলতে পারতেন। আলাগড় বলে আমার কোনো ডিমান্ড নেই, আমি আসলে আর্টিস্ট হতে চাই, সবাই আমার প্রশংসা করবে, কিন্তু এমনটা হয়নি, তাই সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াকে আমার মঞ্চ বানাবো আর তোমাদের এখানকার সবাইকে সাইড ক্যারেক্টার বানাবো, এটাই হবে আমার মাস্টারপিস, একদম পারফেক্ট ক্রাইম। একটা কথা শোনো, এসব তো কেবলমাত্র ট্রেইলার, সামনে শুরু হবে সিরিয়াল কিলিং। আজ থেকে পরবর্তী 5 দিন প্রতিদিন সন্ধ্যায় আমি এক জনকে মারবো, খুন করার আগে ভিকটিমের নামও জানিয়ে দিব। খুনের কথা শুনে নায়না প্রচন্ড ঘাবড়ে যায়। হরি নায়নাকে বলে পুলিশ যে কোনো সময় চলে আসবে। নায়না আলাগড়ের মুখ থেকে আসল সত্য বের করতে বলে এইসব তো পুরনো গল্প, আগেও অনেক হয়েছে, আমারও মনে হয় আপনার কাছে সত্যিই কোনো ক্রিয়েটিভিটি নাই, তার জন্যই আপনি এইসব করছেন। কবির ব্রিফিং দিয়ে টিম নিয়ে উপরের দিকে আসতে থাকে। এক স্টাফ হরিকে অডিয়েন্স লিস্ট দেয়। নায়না আলাগড়কে বলে সারেন্ডার করে নিন, সর্বোচ্চ হয়তো 3 থেকে 4 বছরের জেল হতে পারে, ফেমাস তো অলরেডি হয়েই গেছেন, এরপর জেলে বসে বই লিখতে পারবেন, তখন আরো ফেমাস হয়ে যাবেন। কবির টিম নিয়ে লাইভ শোরুমের বাইরে এসে দাঁড়ায়। হরি নায়নাকে জানায় আলাগড়ই আসলে নারায়ণ। এসআই এই খবর পেয়ে কবিরকে জানাতেই কবির হতবাক হয়ে যায়। নায়না আলাগড়কে জিজ্ঞেস করে আপনি কি নারায়ণ? আলাগড় মুচকি হেসে বলে আমি তো আসলে আলাগড় হতে চেয়েছিলাম, কিন্তু তোমরা নারায়ণ বানিয়ে দিয়েছো, তবে এবার জয়টা আমারই হবে। সবাই বেশ দ্বিধায় পড়ে যায়। আলাগড় বলেছিল সে 5 জনকে মারবে, তাহলে নারায়ণ মানে আলাগড় মরে গেলে সেটা হবে কিভাবে? আলাগড় বলে চিন্তা করো না, এই গল্পের একমাত্র সাক্ষী তুমি নিজেই, তোমাকে অনেক প্রশ্ন করা হবে, তুমি এই গল্পের হিরোইন আর আমি ভিলেন, তবে হিরো এখনো আসেনি, সে আসবে, আমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু পারবে না। কবির সাথে সাথেই ভেতরে চলে আসে আর আলাগড় সবাইকে স্তব্ধ করে গুলি করে নিজেকেই শেষ করে দেয়। আজ ঘটনার দ্বিতীয় দিন। কবির ডিআইজি কে বলে সাসপেক্ট মারা গেছে, তার মানে কেস ক্লোজ, কিন্তু আমার মনে হচ্ছে আমরা কিছু একটা মিস করছি। তবে কবির ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে যাবে, তাই ডিআইজি বলে এই কেস নাম্বিকে দিয়ে দিলেই ভালো হয়, সে অনেক স্মার্ট, অভিজ্ঞতা সম্পন্ন আর তার যোগ্যতা সবই আছে। নাম্বি তখন আদালতে তার স্ত্রী অনিতার সাথে ডিভোর্স নেওয়ার জন্য এসেছে। নাম্বির অতিরিক্ত রাগ, বদমেজাজি স্বভাব আর স্ত্রীকে সময় বা মূল্যায়ন না দেওয়াটাই তাদের ডিভোর্সের মূল কারণ।
কারণ। বিচারক জিজ্ঞেস করলে নাম্বি বলে, আমি আসলে পুলিশের কাজ করি। অনিতা সব জেনেই আমাকে বিয়ে করেছিল। অনিতা আফসোস করে বলে, এটাকে বিয়ে বলে না। একই বাসায় থাকি, কিন্তু দেখা হয় সাপ্তাহিক ছুটিতে, তাও ঝগড়া করেই দিন কাটে। তবে অনিতা ডিভোর্স চাইলেও নাম্বি রাজি না। বিচারক জানায় দুজন সম্মতি না দিলে রায় দেওয়া সম্ভব না, তাই 3 দিনের সময় দেওয়া হয়। কোর্ট থেকে বের হতেই অনিতা নাম্বিকে রাজি করার চেষ্টা করে, কিন্তু একটা কল আসায় নাম্বি সবসময়ের মতোই কথা শেষ না করেই চলে যায়। গল্প চলে আসে অতীতে। এক কেসে তদন্তের সময় নাম্বি আর অনিতার প্রথম দেখা হয়। অনিতা ছিল ফরেন্সিক অফিসার। এরপরই তাদের প্রায় দেখা হতে থাকে। ধীরে ধীরে ভালো লাগা আর তারপর ভালোবাসার শুরু। অনিতার বাবার সম্মতিতেই তারা বিয়ে করে নেয়। নতুন বাসা, নতুন সংসার। দুজনের অগাধ ভালোবাসা আর যত্নে একে অপরকে আগলে রাখে। এসব ভাবতে ভাবতেই নাম্বি চলে আসে আলাগড়ের বাসার বাইরে। মিডিয়াকে কোনো রকমে ইগনোর করে নয়নার ড্রেসিং রুমে এসে তার পরিচয় দিয়ে বলে, আমি আলাগড়ের কেস সামলাচ্ছি। নয়না বলে, আলাগড় বলেছিল আমি তার গল্পের হিরোইন, আপনি হিরো আর সে ভিলেন। আপনি যত চেষ্টাই করেন না কেন তাকে আটকাতে পারবেন না। নয়নার সাথে কথা বলে নাম্বি আলাগড়ের বাসায় এসে আশেপাশে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আলাগড় বিবাহিত ছিল। তার স্ত্রী এলিস কয়েক বছর আগে মারা গেছে। তার 18 বছরের একটা ছেলে আছে যার নাম সুরিয়া, যে বর্তমানে তার মায়ের বোন মানে খালার সাথে থাকে। তবে সে সবসময় ঝগড়া আর মারপিট নিয়েই থাকে। কবির নাম্বিকে বলে, ছেলেটা অনেক ইন্ট্রোভার্ট, মনে হয় না কারোর সাথে ঠিক করে কথা বলবে। নাম্বি বলে, স্থানীয় কারো মাধ্যমে ছেলেটাকে থানায় ডেকে আনো। এদিকে নাম্বি নয়নাকে বলে, আমার মনে হয় আলাগড় কোন একটা বিশেষ কারণে আপনার শোকে বেছে নিয়েছে। আমাদেরকে সেই কারণটা খুঁজতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে আপনার শো ব্যবহার করেই সে খুনগুলো করবে। আর তাছাড়াও আপনার শো অনেক পপুলার, ফলে আলাগড়ের মেসেজ অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। নাম্বি আলাগড়ের বাড়ি সার্চ করে তেমন কিছুই পায় না। কমিশনারকে এসে বলে, আলাগড় হলো একজন ব্যর্থ লেখক। জীবনে পাওয়া সব অপমানের রাগ সে নিজের মধ্যে পুষে রেখেছিল। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় আলাগড় আগেই নয়নার অফিসের সিসিটিভি সিস্টেম তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। নাম্বি নয়নাকে বলে, স্টুডিও ফ্লোর তার কন্ট্রোলে ছিল। সে প্রায় 200 জনকে বন্দি বানাতে চেয়েছিল। আর সব থেকে বড় কথা, এই শোটা 1 ঘন্টার। নাম্বি কমিশনারকে বলে, আলাগড় এত কিছু শুধুমাত্র সবার মনোযোগ তার দিকে আনার জন্য করেনি। সে নিশ্চিত প্ল্যান করেই টিভি শোকে বেছে নিয়েছে। সে যে বন্দুক ব্যবহার করেছে সেটা পাওয়া এতটা সহজ না, তাই সেই ডিলারকে খুঁজতে হবে। তদন্ত করতে করতে নাম্বি নয়নার অফিসের একটা পিয়নকে খুঁজে পায়, যে টাকার বিনিময়ে একটা বাক্স আলাগড়ের কাছ থেকে নিয়ে আলাগড়ের সিটের নিচে রেখে দিয়েছিল। লোকটা বলে, শো এর মধ্যে কোনো ফোন অ্যালাউ ছিল না। আমাকে বলেছিল সে নয়নার সাথে ছবি তুলতে চায়, তাই ফোনটা ওই বাক্সের মধ্যে রেখে ভেতরে নিয়ে যেতে বলেছিল। এই কাজের জন্য আমাকে মাত্র 200 টাকা দিয়েছিল। নাম্বি কমিশনারকে বলে, আলাগড় কেন নিজেকে শেষ করলো সেটা এখনো বুঝতে পারছি না। কবির অবাক হয়ে বলে, মরে যাওয়া কোনো ব্যক্তি কিভাবে তাদের নাম বলবে যারা খুব জলদি খুন হতে যাচ্ছে। কমিশনার নাম্বিকে বলে, খুব সাবধানে কেসটা সামলাবে, কোনো ক্লু না পেলে কেস বন্ধ করে দিও। নাম্বি আলাগড়ের বাড়ির পেছনে কিছু পোড়া জিনিসপত্র দেখতে পায়। ফরেন্সিক অফিসার বলে, একটা পুরনো ডায়েরি পেয়েছি। নিজেকে শেষ করার আগে আলাগড় এগুলো পুড়িয়ে দিয়েছিল। তবে ডায়েরিটা এখনো অখ্যাত আছে, কিন্তু ডায়েরিতে কিছুই লেখা নেই। নাম্বি অনেক খুঁজেও আলাগড়ের বাড়ি থেকে তেমন কোনো ক্লুই পায় না। নাম্বি নয়নাকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় আলাগড় কাকে মারবে? নয়না বলে, জানি না। নাম্বি এবার গভীর চিন্তায় পড়ে যায়। সেদিন সন্ধ্যা 7টার সময় শহরের বড় বড় স্ক্রিনে আবারও আলাগড়কে দেখা যায়। আলাগড় হেসে সবাইকে বলে, তোমাদের কি মনে হয় আমি টিভি শোতে মরে যাওয়া এক পাগল? সবাই আলাগড়কে এভাবে দেখে হতবাক হয়ে যায়। আলাগড় বলে, পুলিশ আর সরকার আপনাদেরকে আশ্বাস দিয়েছে যে কারোর কিছুই হবে না, কিন্তু চেন্নাই শহরে আগামী 5 দিনে আমি যাকে যাকে বেছে নিব তাদেরকে মেরে ফেলা হবে। আমি প্রতিদিন তাদের নাম বলবো আর 1 ঘন্টার মধ্যেই তাদেরকে মেরে ফেলবো। আমার কাহিনীতে দ্বিতীয় খুন হবে অশোক। সাথে সাথে ভিডিওটা ডিসকানেক্ট হয়ে যায়। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে কে এই অশোক, কারণ এই দেশের আনাচে কানাচে অশোক নামের অনেকেই আছে। এদিকে মন অশোকের মারা যাওয়ার চিন্তায় মাথার ঘাম ছুটছে। অশোক কমিশনারকে বাড়ি ডেকে প্রচন্ড রেগে বলে, সামনে ইলেকশন বলে আমি ওই টিভি শোতে গেস্ট হতে চেয়েছিলাম, তাই বলে কি আলাগড় এখন বেঁচে ফিরে এসে আমাকে মারবে? কমিশনার বলে, আলাগড় বেঁচে নেই, তাই আপনি ভয় পাবেন না। এদিকে কবির নাম্বিকে বলে, হয়তো আলাগড় মারা যাওয়ার আগেই এই ভিডিও রেকর্ড করে রেখেছিল। নাম্বি বলে, মরার আগে রেকর্ড করলেও সে সত্যি সত্যিই হুমকি দিয়েছে। তার টার্গেট এই মন্ত্রী অশোক নয়, কারণ যদি তার আসল টার্গেট মন্ত্রী অশোক হতো তাহলে সেই স্টুডিওতে আসতোই না। আমরা শুধু নাম দিয়ে কখনোই খুঁজে বের করতে পারবো না। আইটি টিম চেক করছে যে কে এই ভিডিও হ্যাক করে ব্রডকাস্ট করেছিল। কেউ না কেউ তাকে তো অবশ্যই
সাহায্য করছে। অশোক নামের একজন বয়স্ক সিকিউরিটি গার্ড তখন ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার মনে হয় কে যেন তার উপরে নজর রাখছে, তবে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আবারও হাঁটতে থাকে। এরপর টেলিফোন বুথে এসে তার ছেলের নম্বরে কল করে। অশোকের ছেলে আর তার স্ত্রী খাবার খেতে বসেছে। তখনই কল আসায় তারা বেশ বিরক্ত হয়ে যায়। অশোকের নাতনি ডেইজি দৌড়ে এসে দাদার কল রিসিভ করতেই সাথে সাথে এটিএম বুথ ব্লাস্ট হয়ে যায় আর অশোক সেখানেই মারা যায়। কিছুক্ষণের মধ্যেই মিডিয়া আর পুলিশ সেখানে ভিড় জমায়। নাম্বি ক্রাইম স্পটে আসতেই দেখে এসিপি শ্রেষ্ঠা আর আলী ক্রাইম স্পটে আগে থেকেই চলে এসেছে। নাম্বি তাদেরকে তদন্ত করতে বলে নিজে ভালো করে জায়গাটা দেখতে থাকে। নাম্বি কবিরকে বলে জায়গাটা খুবই নির্জন, এখানে টার্গেটকে খুব সহজেই রিমোট কন্ট্রোল বোমা দিয়ে মারা যায়। আলী বলে বোমটা সেলফ অ্যাক্টিভেটেড মেকানিজমে বানানো ছিল। নাম্বি বলে সব বোম সাপ্লায়ারদের 24 ঘন্টার মধ্যে কাস্টাডিতে নিয়ে আসবে, ভিকটিমের সকল বিস্তারিত নিবে, আর এখনকার দিনে মোবাইল ফোন ছেড়ে সে ফোন বুথ কেন ব্যবহার করছিল এটা জানতে হবে। নিশ্চয়ই আলাগড় আর অশোকের মধ্যে কোনো একটা কানেকশন আছে। এদিকে পুরো দেশে এই খুন নিয়ে তোলপাড় আর আতঙ্ক শুরু হয়ে গেছে। নাম্বি শ্রেষ্ঠাকে নিয়ে অশোকের বাড়ি আসলে জানতে পারে অশোক বেশ কয়েকদিন ধরেই গায়েব ছিল। দেখা যায় অশোক ভাঙাচোরা একটা ঘরে ভাড়া থাকতো। অশোকের পুরনো ট্রাঙ্কে অশোকের কিছু পুরনো ছবি আর নাতনি ডেইজি ছবি পাওয়া যায়। নাম্বি পুরো বাড়ি খুঁজে তেমন কোনো ক্লুই পায় না। কমিশনারকে বলে অশোক অনেক আগে পুলিশ ফোর্স জয়েন করেছিল, আলাগড় তাকে মারতে বোমের ব্যবহার করেছে। সে যেই বন্দুক ব্যবহার করেছে সেটা হয়তো ব্ল্যাক মার্কেট থেকে কিনেছে। কমিশনার জিজ্ঞেস করে তাহলে এই ভিডিওগুলো কিভাবে চলছে। নাম্বি বলে মনে হয় সিস্টেম হ্যাক করে করা হয়েছে। আলাগড় শুধু একজন লেখক ছিল না, বরং একজন ড্রপ আউট ইঞ্জিনিয়ার ছিল। হ্যাকিং আর সাইবার সিকিউরিটিতে বেশ এক্সপার্ট, তাই সে খুব সহজেই সিস্টেম হ্যাক করে আগে থেকে রেকর্ড করা ভিডিও অন করতে পারে। আপাতত সবগুলো পাবলিক স্ক্রিন লাইভ অফ করে দেওয়া হয়েছে যেন আলাগড় তার এই ভিডিও আর অন করতে না পারে। এদিকে অশোকের পরিবারের কেউ আলাগড়ের ব্যাপারে কিছুই জানে না। আলাগড়ের ছেলে সুরিয়াকে থানায় ধরে আনা হলে সে জানায় বাবা সবসময় বড় কিছু করতে চাইতো, আচমকাই 2 সপ্তাহের জন্য গায়েব হয়ে যেত, ফিরে এসে বলতো সে তার নতুন বইয়ের জন্য রিসার্চ করছে। নাম্বি খোঁজ নিয়ে জানতে পারে হঠাৎই আলাগড়ের বইয়ের ডিমান্ড অনেক বেড়ে গেছে। অনেক ডিরেক্টরও এই বইয়ের উপর মুভি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। নাম্বি নায়নাকে কল করে জিজ্ঞেস করে আলাগড় আপনাকে কিছু বইয়ের ব্যাপারে বলেছিল। নায়না বলে হ্যাঁ, একটা বইয়ের নাম ছিল আরিয়ান। নাম্বি বলে এই বইটা তো এখনো পাবলিশই হয়নি। নায়না বলে আমি জানি, কারণ আমিও আলাগড়ের বিষয়ে রিসার্চ করছি। কাছারিতে সুরিয়া নাম্বিকে বলে 2 বছর আগে বাবা আমাকে একটা উপন্যাস ধরিয়ে দিয়ে বলে এটা আমার মাস্টারপিস, পড়ে দেখো, কিন্তু আমি সেটা পড়িনি। নাম্বি বলে ওই বইটার নাম কি আরিয়ান ছিল? সুরিয়া বলে আমি আসলে আমার বাবার কোনো বইই পড়িনি। নাম্বি পাবলিশারকে জিজ্ঞেস করে এই বইগুলোর রয়্যালটি ফি কে পাবে? পাবলিশার বলে তা আমি জানি না, আলাগড় বলেছিল সময় হলে একজন উকিল এসে এগুলো সামলাবে। নাম্বি তার টিমকে সেই উকিলের ব্যাপারে খোঁজ করতে বলে। নাম্বি একজন সাইকিয়াট্রিস্টের কাছে সে জানায় একজন সিরিয়াল কিলার তার মনের শান্তির জন্য মার্ডার করে, কিন্তু আমাদের খুনি তো আগেই মারা গেছে, যেটা আমাদের সাইকোলজির সব নিয়মকে ভেঙে দিয়েছে। এদিকে সুরিয়া নাম্বিকে জানায় কখনো কখনো রাতে ঘুম থেকে উঠে দেখতাম বাবা গায়ে মাটি লাগিয়ে বেলচা নিয়ে বাসার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সাইকিয়াট্রিস্ট নাম্বিকে বলে কেবল যেহেতু একটা মার্ডার হয়েছে তাই আমরা এটাকে সিরিয়াল কিলিং বলতে পারবো না। সুরিয়া নাম্বিকে বলে মা মরে যাওয়ার পর বাবা অনেক একা হয়ে গিয়েছিল। নাম্বি একটা রিপোর্ট বানিয়ে কমিশনারকে দিয়ে বলে আলাগড় আর অশোকের মধ্যে অনেক কিছুরই মিল আছে। দুজনের বয়সী 50-এর আশেপাশে। দুজনেরই স্ত্রী বেঁচে নেই আর তাদের ছেলে তাদেরকে একা ফেলে চলে গিয়েছিল। অশোকের ছেলে বলে বাবা 2 দিন পর পর আমার মেয়েকে ঠিক 8টার সময় কল করতো। নাম্বি কমিশনারকে বলে তাহলে কি আলাগড় নিজের মতোই কাউকে টার্গেট বানাচ্ছে? তার মানে পরের টার্গেটও কোনো বয়স্ক লোকই হবে। নাম্বি সুরিয়াকে চলে যেতে দিলেও অশোকের ছেলে আর তার স্ত্রীকে যেতে দেয় না, কারণ বাবাকে অবহেলা করার এটাই শাস্তি। নাম্বি বলে ওরা অশোককে একা ফেলে চলে গিয়েছিল, তাই ওদের রাত 10টা পর্যন্ত বসিয়ে রাখো। দেখতে দেখতে আবারও সন্ধ্যা 7টা বেজে যায়। মহিলারা টিভিতে যার যার পছন্দের সিরিয়াল দেখছে। তখনই আলাগড় আবারও স্ক্রিন হ্যাক করে। সাথে সাথেই নাম্বির কাছেও খবর যায় যে আলাগড় সিরিয়ালের টেলিকাস্ট হ্যাক করে তার ভিডিও ছেড়েছে। আলাগড় ভিডিওতে বলে আমি জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করি, তাই তৃতীয় মার্ডার হবে রোজিয়ার। এই কথা শুনে
কমিশনার নাম্বিকে ধমক দিয়ে বলে, তুমি কেবলই বললে পরের টার্গেট কোনো বয়স্ক লোক হবে, এখন তো সে একটা মেয়ের কথা বলছে, আর একটা মার্ডার হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। নাম্বি রাজিয়াকে খোঁজার জন্য দ্রুত তদন্তে নামে। এদিকে রাজিয়া নামের অল্প বয়সী একটা মেয়ে তার নাচের পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছে। নাম্বি দ্রুত থানার সবাইকে বলে, আলাগড় আমাদের অনুমানকে ভুল প্রমাণ করে দিয়েছে, যে করেই হোক আমাদের এই রোজিয়াকে খুঁজে বের করতে হবে। পুলিশ হন্যে হয়ে সব জায়গায় রোজিয়াকে খুঁজছে। এদিকে স্টেজ পারফরমেন্সের সময় রোজিয়া হঠাৎ করেই চোখে ঝাপটা দেখতে থাকে, তবুও কোনো মতে নাচ শেষ করতেই নিচে পড়ে মারা যায়। পরের দিন সকালে পোস্টমর্টম করলে জানা যায় রোজিয়ার মেকআপে সাইনাইড মেশানো ছিল, সেই মেকআপ নেওয়ার কারণেই সে মারা গেছে। নাম্বি শ্রেষ্ঠা আর আলীকে বলে আশেপাশে জিজ্ঞেস করতে যে কেউ ওই দিন মেকআপ রুমে এসেছিল কিনা, রোজিয়া সেদিন কি কি মেকআপ ব্যবহার করেছিল, আর রোজিয়ার আগের প্রোগ্রামগুলো কোথায় হয়েছে। হয়তো আলাগড়ও তার প্রোগ্রামে কখনো ছিল, আর সব সিসিটিভি ফুটেজও চেক করতে হবে। আলী বলে এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, গত সপ্তাহে রোজিয়া একটা ফাংশনে নাচ করেছিল, এর মাঝে সে আর কোনো শো করেনি। অশোক এতটাই সাহসী ছিল যে কোনো মেডিকেল হেল্প ছাড়াই অনেক সৈনিকের জীবন বাঁচিয়েছে, আর সেই কারণেই তার ডান পাটাও কাটা পড়ে। আজ জানতে পারলাম তাকে তারই ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার মতো সাহসী মানুষ আমি খুব কমই দেখেছি। এদিকে রোজিয়াকে নিয়েও সবাই বেশ প্রশংসা করে। রোজিয়ার প্রতিবেশী বলে রোজিয়া গরিব মেয়েদের জন্য একটা নাচের সেন্টার চালাতো, তাও আবার বিনামূল্যে, কিন্তু এলাকার লোক ঝামেলা শুরু করে দেয়। তাদের সমস্যা হলো বস্তির মেয়েরা টাকার জন্য কাজ করবে, তারা কেন ভারতনাট্যম নাচ শিখে সময় নষ্ট করবে, তাই তাকে বাধ্য হয়ে ডান্স সেন্টার বন্ধ করতে হয়েছিল। নাম্বি তার টিমকে বলে আলাগড় না বলা পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে এরপর কাকে খুন করা হবে। আমি জানি না সে পরের ভিডিও কিভাবে অন করবে, কিন্তু সে নাম বলার সাথে সাথেই আমাদেরকে সরকারি ডেটাবেস থেকে সেই নামের সবাইকে খুঁজে বের করতে হবে। আমাদের এমন ডেটাবেস লাগবে যেখানে সবার লোকেশন আর ইনফরমেশন দেখায়। নায়না তখন কল করে জিজ্ঞেস করে, আপনি ব্যস্ত না হলে আমার বাসায় আসতে পারবেন? নাম্বি দ্রুত শো সেন্টার থেকে বের হতেই আইটি অফিসারকে কল করে জিজ্ঞেস করে, আমি আপনাকে যে ডেটাবেস বানাতে বলেছিলাম তার কাজ কি হয়ে গেছে? অফিসার জানায় এখনো সময় লাগবে। নাম্বি বলে ওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই দ্রুত কাজ শেষ করেন। বলেই বের হতেই যাচ্ছিল, তখনই আলী নাম্বিকে কল দিয়ে বলে সেই বন্দুকের ডিলারের টাওয়ার লোকেশন সমুদ্রের কাছে দেখাচ্ছে। নাম্বি বলে দ্রুত সেখানে গিয়ে চেক করো। নাম্বি নায়নার বাসায় আসলে নায়না জিজ্ঞেস করে, পুলিশের মতে আলাগড় এমনটা কিভাবে করছে? নাম্বি বলে আমি জানি না, আলাগড় সবাইকে এভাবে টার্গেট করে কেন মারছে। অশোক একজন সৎ পুলিশ অফিসার ছিল, আর রোজিয়া একজন ভালো ডান্স টিচার। দুইজনই সৎ এবং ভালো ছিল, এদের মধ্যে কোনো কানেকশনও নেই, এরা বেশ সাধারণ মানুষ, এদেরকে মেরে আলাগড়ের কি লাভ হতে পারে? তখনই নাম্বিকে আলী কল দিয়ে জানায় সে কান্নানের খোঁজ পেয়ে গেছে। কান্নান আর তার ভাই গবি মিলে পুরো এলাকা কন্ট্রোল করে রেখেছে। নাম্বি বলে ওরা একবার সমুদ্রে চলে গেলে ওদেরকে ধরা মুশকিল হয়ে যাবে, তাই যা করার এখনই করতে হবে। নাম্বি দ্রুত এসে কান্নানকে ধাওয়া করতে থাকে। কান্নানদের পুরো দল নাম্বিকে মারার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। কান্নানের কাছে এখন পালানোর কোনো পথ নেই। নাম্বি তাকে আলাগড়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কান্নান বলে আলাগড় বেশ কয়েকদিন আগে আমার কাছে গোলা বারুদের সন্ধান এসেছিল, আমাকে অনেক বেশি টাকা দিয়েছিল, তাই আমি কোনো কথা জিজ্ঞেসও করিনি যে এগুলো তার কেন লাগবে। এরপর আমি তাকে সেদিন টিভিতে দেখেছি, সে আমার কাছে আরো 2টা কেমিক্যাল চেয়েছিল, তবে আমি সেগুলো তৈরি করতে পারবো না জানিয়ে দিয়েছিলাম। নাম্বি জিজ্ঞেস করে সেগুলো কিসের কেমিক্যাল? কান্নান বলে তা আমি জানি না। নাম্বি কমিশনারকে জানায় আলাগড় অনেক বেশি পরিমাণের কেমিক্যাল কিনেছিল, হয়তো সে পরের টার্গেটকে বিষ দিয়ে মারতে চায়। তখনই হঠাৎ করে সবার ফোনে টেলিগ্রামে একটা মেসেজ আসে। মেসেজে আলাগড়ের ভিডিও একা একাই অন হয়ে যায়, যেখানে আলাগড় বলে হয়তো পুলিশ ভাবছে এই খুনগুলোর পেছনে অন্য কেউ আছে, আমার কাছে আপনাদের জন্য একটা ছোট্ট গিফট আছে। বলেই সেই টেলিফোন বুথে বোম সেট করার ভিডিও দেখায়। আলাগড় বলে এটা আমার লেখা গল্প, আর আমার পরের টার্গেট হবে যুবরাজ। পুলিশ এবার যুবরাজকে খুঁজতে শুরু করে। সাধারণ জনতাও যার যার পরিচিত যুবরাজ নামের সবাইকে কল দিয়ে তাদেরকে সাবধান করতে থাকে। এদিকে নাম্বি ডেটাবেজে যুবরাজ নামের সবার বিস্তারিত খুঁজে বের করে সবাইকে কল দিয়ে বলে যে তারা সবাই যেন তাদের কল রিসিভ করে। পুলিশ এবার হন্যে হয়ে যুবরাজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খুনের খোঁজ পাওয়া যায় না। মাঝরাতে কমিশনার এসে নাম্বিকে বলে তাহলে কি এবার আলাগড় ব্যর্থ হয়ে গেল? নাম্বি বলে হয়তোবা, কারণ আমরা এখনো কোনো যুবরাজের মৃত্যুর খবর পাইনি। কমিশনার বলে আমাকে সকালে আপডেট জানিও। নাম্বি একটু রেস্ট নিতে থানা থেকে বেরিয়ে তার বাড়ির দিকে ফিরতে থাকে। রাস্তায় যাকেই দেখে
দেখে তাকেই তার যুবরাজ বলে মনে হয়। এদিকে কান্নানের গ্রুপের সর্দার বলরামকে ধমক দিয়ে বলে, ওই অফিসার আমাদের ডেরায় এসে কান্নানকে তুলে নিয়ে চলে গেল, সেই সাথে আমাদের ব্যবসায় মন্দা চলছে। কান্নান উল্টাপাল্টা কিছু বলে দিলে আমরা সবাই ফেসে যাব। বলরাম বলে, ও আমাদের এলাকায় এসে আমার ভাইকে মেরেছে, আমি ওকে এত সহজে ছাড়বো না। আগে আমাদের লোককে ওই পুলিশ অফিসারের উপরে নজর রাখতে বলো। এদিকে নাম্বি বাড়ি আসতেই নাম্বির অনিতার সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে যায়। কিভাবে সে সারা দিন তার সাথে ঝগড়া করত। সে নিজেই তাদের সুন্দর সম্পর্ককে গলা টিপে মেরে ফেলেছে। হঠাৎ এসবের মাঝে নাম্বি ঘুমের মধ্যে কল্পনা করতে থাকে। আলাগর বলছে, তোমার কাছে বেশি সময় নেই, কারণ আমার পরের টার্গেট হলো অনিতা। বলেই সে চেয়ারে বেঁধে রাখা অনিতাকে দেখাতেই নাম্বি ঘুম থেকে লাফিয়ে ওঠে। আজ পঞ্চম দিন। সমুদ্রে ড্রাইভ করার সময় যুবরাজ নামের একজনের অ্যাক্সিডেন্ট হওয়ার খবর পেয়ে নাম্বি দ্রুত সমুদ্রের পাড়ে চলে আসে। ফরেন্সিক অফিসার নাম্বিকে বলে, এখানে অক্সিজেন সিলিন্ডারের সাথে কারসাজি করা হয়েছে। এটা একটা নাইট্রাইট সিলিন্ডার, যার ভিতরে 20 থেকে 30% হাইড্রোজেন থাকার কথা, কিন্তু যুবরাজের সিলিন্ডারে 100% অক্সিজেন গ্যাস ভরে দেওয়া হয়েছিল। যুবরাজ যখন তার বন্ধুর সাথে পানির জীবদের বাঁচাও স্লোগান দিয়ে ছবি তুলছিল, তখন সে অতিরিক্ত অক্সিজেনের প্রেসারে বেহুশ হয়ে যায়। কারণ আমরা প্রকৃতি থেকে যেই অক্সিজেন নিই তাতে হাইড্রোজেন মেশানো থাকে, তাই 100% অক্সিজেন আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এবার পুরো পুলিশ ফোর্স এই কেস ফাইল নিয়ে কাজ করতে থাকে। এদিকে ডিরেক্টর হরি নয়নাকে জিজ্ঞেস করে, কেস নিয়ে কোনো পজিটিভ প্রোগ্রেস আছে? নয়না উল্টা জিজ্ঞেস করে, এইসব ভিকটিমদের মধ্যে কমন লিঙ্ক কি বলতে পারবেন? নাম্বি বলে, আসলে সবার মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো তাদের রুটিন। সবার জীবনে একটা ধরা বাঁধা রুটিন থাকে, যেটা না চাইতেও আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। অশোক সেই একই টেলিফোন বুথ থেকে কল করেছিল, যেটা থেকে সে রোজ 2 দিন পর পর কল করত। রোজিয়া সেই একই মেকআপ আইটেম দিয়ে পারফরমেন্সের আগে মেকআপ করেছিল, আর যুবরাজও সেই একই সিলিন্ডার ব্যবহার করে সি ডাইভিং করছিল। আলাগর এই হত্যাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেক আগেই প্ল্যান করে রেখেছিল। হয়তো এরা আলাগরকে রিজেক্ট করে দিয়েছিল। আলাগর বেশ সতর্কতার সাথে এই 5 জনকে ফলো করে তাদের ডেইলি রুটিনের ব্যাপারে খোঁজ নিয়েছে। আলাগর জানতো ওরা কখন কি করবে, তাই সে তাদের রুটিনের মধ্যেই নিজের মরণ জাল বিছিয়ে রাখে। বিশ্বাস না হলেও এটাই সত্যি যে মারা যাওয়ার আগে আলাগরই এই খুনগুলো করেছে। আলাগর সবসময় আমাদের থেকে এক কদম এগিয়ে চলেছে। এটা কোনো পারফেক্ট ক্রাইম নয়, বরং ওই ক্রিমিনাল মাইন্ডটা ছিল পারফেক্ট। এদিকে নয়নাও অনেক রিসার্চ করে হরিকে বলে, আলাগরের চিন্তা করার ধরনটা আলাদা, কিন্তু আমরা ওর ব্যাপারে সবকিছুই জানি। হরি বলে, তার মানে শো এর শেষ এপিসোডেই আমরা জানতে পারবো আলাগরের এসব কাজ করার আসল কারণ কি। এদিকে নাম্বি মিটিং এ বলে, আলাগর একজন লেখক, আর এটা ওর বানানো মাস্টারপিস আরিয়ান। নাম্বি দেখে আরিয়ান নামের প্রতিটা অক্ষরের সাথে মার্ডার হওয়া ভিকটিমদের নামের প্রথম অক্ষর মিলে যাচ্ছে। এর মানে এর পরে যার খুন হবে তার নামও এ দিয়েই শুরু হবে। কমিশনার জিজ্ঞেস করে, কিন্তু আমরা এই খুনগুলো কিভাবে আটকাবো? নাম্বি বলে, আলাগরের প্রতিটা ভিডিও তার মারা যাওয়ার আগে রেকর্ড করা। কোনো ক্রাইমই কখনো পারফেক্ট হয় না। নাম্বির ফোনে অনিতার মেসেজ আসতেই হঠাৎ তার খেয়াল হয়, এ দিয়ে তো অনিতার নামও শুরু হয়। তাহলে কি আলাগরের পরের টার্গেট অনিতা? নাম্বি অনিতার সাথে দেখা করতে তার বাসায় আসলে অনিতা বলে, আমি মেসেজ দিয়ে আসলে জানতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কিনা। নাম্বি বলে, আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছি। বলেই অনিতার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে, তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো উপহার দিয়েছ। তুমি ঠিকই বলতে যে আমি সবকিছুর মতো আমাদের সম্পর্ককেও কন্ট্রোল করতে চাইতাম, কিন্তু এই কেস আমার পুরো চিন্তা ভাবনাই পাল্টে দিয়েছে। নাম্বি অনিতার বাড়ি থেকে বের হতেই বলরামের পাঠানো লোকগুলো নাম্বির পিছু করতে থাকে। এদিকে থানায় নাম্বি কবিরকে বলে, শহরের মেইন পয়েন্টগুলোতে সিকিউরিটি চেকপোস্ট বসানো হয়েছে। তখনই অজয় এসে জানায়, এবার আইপি অ্যাড্রেস আবারও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের কাছে টেলিগ্রাম থেকে যে মেসেজটা এসেছিল সেটা একটা স্ট্যান্ডার্ড কম্পিউটার থেকে পাঠানো হয়েছিল। লুকাস বলে, এটা আসলে একটা রিমোট সিস্টেম, আমাদের কাছে পাইথনের অ্যাক্সেস থাকলেই সেটা যথেষ্ট। অজয় লুকাসকে জিজ্ঞেস করে, আপনি কি নতুন কোনো সিস্টেম নিয়ে কাজ করছেন? লুকাস বলে, এটা একটা ক্রেডিট কার্ডের সমান, একটা সিগন্যাল রিপোর্ট কম্পিউটার, যেটা আমরা রোবোটিক্সের সাহায্য নিয়ে কন্ট্রোল করতে পারি আর যে কোনো জায়গায় মেসেজ করতে পারি। পাইথন এই কম্পিউটারের জন্যই বানানো হয়েছিল। আলাগর এর ব্যবহার করে আমাদেরকে মেসেজ পাঠিয়েছে, যেগুলো সে আগেই শিডিউল করে রেখেছিল। তবে আমরা এমন একটা ডেটা সিস্টেম তৈরি করেছি যার সাহায্যে আমরা যে কারো লোকেশন, ক্রেডিট কার্ড ইউজ, ইনস্টাগ্রাম আইডি, এক কথায় সবকিছু ট্র্যাক করতে পারবো। আমরা সব
সব মানুষের জীবনযাপন আর তাদের রুটিনের উপর নির্ভর করে একটা প্রোফাইল তৈরি করেছি। সেই প্রোফাইল অনুযায়ী তাদের নাম শর্টলিস্ট করতে পারবো। তখনই আলী নাম্বিকে এসে একটা নতুন ইনফরমেশন জানায়। ঘড়িতে এখন প্রায় 5টা বাজে। নাম্বি দ্রুত অ্যাডভোকেট মুকুন্দানের চেম্বারে আসে। মুকুন্দান একটা চিঠি নাম্বির হাতে দিয়ে বলে, এই চিঠিটা আমাকে আলাগড় পাঠিয়েছে। নাম্বি তার টিমকে বলে, আলাগড়ের ব্যাপারে আমি শুধু ততটুকুই জানি যতটুকু সে আমাদেরকে জানাতে চায়। মরে যাওয়ার পরও সে আমাদের কাছে তার ব্যাপারে রহস্য রেখে গেছে। আলাগড় তার চিঠিতে লিখেছে, আমার বাড়ি আর বই সহ বাকি যা সম্পত্তি আছে সব আমি কয়েকটা সমাজসেবা সংস্থাকে সমানভাবে দান করতে চাই। লিস্ট দেখে নাম্বি বলে, আলাগড় পুলিশ চ্যারিটি ফান্ড কেন বেছে নিল? মুকুন্দান বলে, আলাগড় আগেই 2 লাখ টাকা পুলিশ চ্যারিটিতে দান করেছিল। আলী বলে, সে হয়তো আমাদেরকে অপমান করতে চেয়েছে। তবে মুকুন্দানের মতে এই উইল পেপার আলাগড় 2 সপ্তাহ আগেই লিখেছে, কিন্তু মুকুন্দান সেটা আজ হাতে পেয়েছে। নাম্বি বলে, আমাদের আগে এটা খুঁজে বের করতে হবে আলাগড়ের নেক্সট টার্গেটকে। আমরা হয়তোবা জানি এবার ওর টার্গেট কে হতে পারে। এবার আমাদেরকে আলাগড়ের আগেই কাজ শেষ করতে হবে। সবগুলো অ্যাসোসিয়েশনে গিয়ে খোঁজ নাও। একটা ডেলিভারি বয় এসে একটা নিউজ চ্যানেল অফিসে খামের ডেলিভারি দিয়ে যায়। একজনের স্টাফ খাম খুলতেই সেখানে একটা পেন ড্রাইভ আর আলাগড়ের লেখা একটা চিরকুট পায়। বিকেল 5টার সময় সেটা নিউজ চ্যানেলে টেলিকাস্ট করে দেওয়া হয়, যেখানে আলাগড় তার পরের টার্গেটের নাম বলে, যার নাম আশা। সবাই সিস্টেমে আশা নামের মহিলাদের খোঁজ করতে থাকে। সবাইকে শর্টলিস্ট করে লুকাস নাম্বিকে 4 জন মহিলা আর্টিস্ট আর 3 জন নার্সের নামের লিস্ট দেয়। আলাগড় ভিডিওতে বলেছিল এই আশার জন্য সে মরতেও পারে। নাম্বি ফোন সার্চ করে দেখে এটা একটা কোড ল্যাঙ্গুয়েজ যেটা নার্সের সাথে কানেক্টেড। নাম্বি বলে, ওই 3 জন নার্সকে খুঁজে বের করো, চেক করে দেখো ওদের কারোর অতীতে কোনো খারাপ কিছু হয়েছিল কিনা। একটু খুঁজতেই লুকাস আশা নামের একজন নার্সকে পেয়ে যায়, যে চেন্নাইতে তার পড়াশোনা শেষ করে 5 বছর ধরে নার্স সুপারিনটেন্ডেন্টের কাজ করছে। তার স্বামী জর্জও একজন নার্স ছিল। করোনার সময় তার স্বামী আক্রান্ত হয়ে যায়, কিন্তু প্রাণের থেকে প্রিয় স্বামীর কাছে সে থাকতেও পারেনি, কারণ এলাকার লোকেরা করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে তাকে ঘর থেকে বের হতেই দিত না। আশা তার স্বামীর লাশটাও দেখতে পায়নি। এই কষ্টে সে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। এরপর কাজ শেষে সারাদিন বাসায় থাকে। নাম্বি বলে, জলদি তার লোকেশন ট্র্যাক করে তার বাড়ি পৌঁছাও, সেই সাথে একটা ছোট অ্যাম্বুলেন্স রেডি রাখবে। সব অফিসার আশার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আশা তার স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে বলে, আমি এই মোমগুলো অনলাইন থেকে আনিয়েছি, কারণ চার্চের বাড়ির মোমগুলো নিয়ে আমি ওগুলো শেষ করতে চাই না। এরপর সে মোমবাতিগুলো নিয়ে বাড়ির বাইরে বের হয়। সে ভুলে তার ফোন বাড়িতেই ফেলে যায়। নাম্বি যতক্ষণে আশার বাড়িতে পৌঁছায় ততক্ষণে সে বেরিয়ে গেছে। নাম্বি পাশের বাড়ির মহিলাকে আশার কথা জিজ্ঞেস করলে সে জানায় আশা পাশে চার্চে গেছে, কারণ আজ তার স্বামীর মৃত্যুবার্ষিকী। নাম্বি দ্রুত চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আশা তার স্বামীর কবরের উপরে মোমবাতি জ্বালিয়ে তার জন্য প্রার্থনা করছে। নাম্বি আশাকে জীবিত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দ্রুত আশার কাছে এসে বলে, আমরা পুলিশ, আমাদের কাছে খবর আছে যে আপনার জীবনে ঝুঁকি আছে, তাই সেফটির জন্য আপনি আপাতত আমাদের সাথে চলুন। আশাকে নিয়ে যাওয়ার সময় নাম্বি কল করে বাকি ভিকটিমদের খোঁজ নিতেই জানতে পারে বাকিরা সবাই নিরাপদে আছে। নাম্বি আশাকে গাড়িতে উঠিয়ে বাইকের কাছে এসে বাইক স্টার্ট করতেই যাবে, তখনই খেয়াল করে তার হাতে রক্ত। নাম্বি প্রচন্ড ঘাবড়ে দ্রুত গাড়ি থামিয়ে আশাকে ধরতেই আশার লাশ তার হাতের উপরে পড়ে। এত দূরে এসেও কোনো লাভ হলো না। আসলে আশা যে মোমবাতি জ্বালিয়েছিল তাতে আগে থেকে বিষ মেশানো ছিল। প্রতিটা নিউজ চ্যানেলে আশার মার্ডার নিয়ে কথা হচ্ছে, সবাই নাম্বিকেই দোষ দিচ্ছে। এত চেষ্টার পরেও আশাকে বাঁচাতে না পেরে নাম্বির ভেতরে রাগ আর তীব্র অপরাধ বোধে আগুন জ্বলতে থাকে। নিজেকে সামলাতে নায়নার সাথে দেখা করতে আসে। নাম্বি হতাশ হয়ে বলে, আলাগড় কেন ভালো মানুষগুলোকে খুঁজে খুঁজে মারছে? আমি আসলে হেরে গেছি। নায়না বলে, আরো একজন ভিকটিম বাকি আছে, আমাদের এখনো আরো একজনকে বাঁচাতে হবে। নাম্বি এবার হতাশ হয়ে ভাবতে থাকে এর পরের মার্ডার সে কিভাবে আটকাবে। নাম্বি তার টিমকে বলে, এর পরের ভিকটিম কোনো মহিলা সমাজসেবক যে মহিলাদের অধিকার নিয়ে কাজ করে। এটা মহিলা বা পুরুষ যে কেউই হতে পারে। সবগুলো থানায় গিয়ে অ্যালার্ট করে দাও। সবার প্রোফাইল চেক করতে থাকো, আর মনে রাখবে এটাই আমাদের কাছে শেষ সুযোগ। তখনই কবি এসে জানায় আজ সকালে পার্কিং লটে ঝাড়ু দেওয়ার সময় একটা ঝাড়ুদার এই মোবাইল পেয়েছে, যার মধ্যে সন্ধ্যা 7টায় মেসেজ পাঠানোর জন্য একটা অ্যাপ বানানো আছে। এই প্রথমবার আমরা আলাগড় থেকে এক কদম এগিয়ে আছি। এখন আমাদের হাতে অনেক বেশি সময় আছে। ফোন হ্যাক করে ভিডিও অন করতেই দেখা যায় আলাগড় বলছে, আমরা অবশেষে আমাদের গল্পের ক্লাইম্যাক্সে এসে গেছি। আমার শেষ টার্গেটের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু। আমাকে কি আলাদা করে আপনার নাম বলতে হবে?
নাম্বি স্যার। সবাই হতবাক হয়ে নাম্বির দিকে তাকায়। নাম্বি বলে আমি ওর পরের ভিকটিম না, এটা নিশ্চয়ই ওর কোনো চাল। কবির বলে ও নিশ্চয়ই কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। শ্রেষ্ঠা বলে আপনি আমাদের সব থেকে দক্ষ অফিসার, আপনি অনেক হাই প্রোফাইল সিরিয়াল কিলিং কেস সলভ করেছেন। লুকাস বলে তুমি তোমার কলেজ লাইফে পলিটিক্স করতে আর এরপরেও অনেক সমাজ সেবার কাজে যুক্ত ছিলে, আমরা তোমার লাইফ নিয়ে ঝুঁকি নিতে পারবো না। নাম্বি বলে আমার মনে হয় আলাগড় এসব করে শুধু আমাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করছে, তার পরবর্তী টার্গেট কোনো সোশ্যাল ওয়ার্কার। কবির বলে যদি টার্গেটটা তুমি হও আর তোমার কিছু হয়ে যায় তাহলে জনগণ ভাববে পুলিশ নিজেরাই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে না, তাই আমরা তোমার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। নাম্বি বলে ঠিক আছে, আমাকে একটা ভিকটিম হিসেবে ধরে নাও। নাম্বি থেকে সবকিছু নিয়ে নেওয়া হয়। নাম্বি বলে প্ল্যান আগের মতোই এগোবে, সব সোশ্যাল ওয়ার্কারদের প্রোফাইল অনুযায়ী খুঁজে বের করো, তাদের ডেইলি রুটিন, খাবার, গাড়ি সবকিছু চেক করে দেখো। এদিকে বলরামের লোক এখনো নাম্বির উপর নজর রাখছে। দেখতে দেখতে ঘড়িতে এখন 7:30 বাজে। নাম্বি একা একটা ঘরে বসে আছে। নাম্বি মনে মনে ভাবে নিশ্চয়ই কোনো সোশ্যাল ওয়ার্কারই আলাগড়ের পরের টার্গেট। হঠাৎ নাম্বির মনে হয় এন দিয়ে তো নয়নার নামও শুরু হয়। নাম্বি এবার বারবার নয়নাকে কল করতেই থাকে, কিন্তু নয়না কল রিসিভ করে না। নয়নাকে না পেয়ে নাম্বি শ্রেষ্ঠাকে কল দিয়ে বলে যারা মুক্ত চিন্তার অধিকারী, যারা কারোর উপর নির্ভর করে না এমন মানুষদের খোঁজ করতে, কারণ ভিকটিম তারাই হবে। নাম্বি আলাগড়ের ভিডিও দেখার সময় জুম করলে খেয়াল করে পাশের টেবিলে একটা ডায়েরি। নাম্বির মনে পড়ে তদন্তের সময় ছাইয়ের মধ্যে একটা ডায়েরি পাওয়া গিয়েছিল। তাড়াতাড়ি করে এভিডেন্স রুমে এসে সেই ডায়েরি বের করে দেখে ভেতরে শুধু খালি পেজ, কিন্তু সেটা থেকে অদ্ভুত এক রকমের গন্ধ আসছে। পেজে কি লেখা জানতে নাম্বি গ্যাস লাইট সাথে সাথে কিছু লেখা আর ছবি ভেসে ওঠে, মানে এটা ফসফরিক অ্যাসিডে লেখা। নাম্বির মনে পড়ে সুরিয়া বলেছিল রাতে প্রায়ই সে কিছু শব্দ শুনতে পেত, বাবা বেলচা হাতে ঘুরে বেড়াতো। আরেক পেজে আলাগড়ের বাসার ম্যাপ খুঁজে পাওয়া যায়। নাম্বি কবিরকে ভয়েস মেসেজ দিয়ে বলে আমি আলাগড়ের প্ল্যান বুঝে গিয়েছি, সবকিছু তার ডায়েরিতেই লেখা আছে। 7:40 নাম্বি থানা থেকে বের হয়ে যায়। বলরামের লোকেরা নাম্বির উপরে নজর রাখে। নাম্বি আলাগড়ের বাসার সামনে এসে দেখে মহরমের মিছিল চলছে, প্রচন্ড ভিড়, হাতে আর মাত্র 10 মিনিট সময় বাকি। ঠিক তখনই সেখানে উপস্থিত সকলের ফোনে একই মেসেজ আসে। নাম্বিকে দেখে সবাই সেই ফোন দেখিয়ে নাম্বিকে একদম ঘিরে ধরে। নাম্বি সরতে বললেও কেউ সরেই না, কারণ সবাই ভয়ে আছে। হঠাৎই পেছন থেকে একজন চাপাতি নিয়ে নাম্বির উপরে অ্যাটাক করে। এই লোক আসলে বলরামের লোক। নাম্বির সাথে তাদের মারামারি শুরু হয়ে যায়। শ্রেষ্ঠা নয়নার অফিসে গিয়ে নয়নাকে সব জানাতেই নয়না নাম্বিকে কল দেয়, কিন্তু মারামারির সময় ফোনটা পড়ে যাওয়ায় নাম্বি টেরই পায় না। হাতে বাকি আছে আর মাত্র 5 মিনিট। এদিকে কবির এক অ্যাক্টিভিস্টের খোঁজ নিতে এক বাসায় গেলে জানতে পারে নালিনী নামের একজন 28 দিন ধরে নিখোঁজ। তারা ভেবেছিল হয়তো নালিনী কাজে কোথাও গিয়েছে, তাই কেউ রিপোর্ট করেনি। এই কথা শোনা মাত্রই কবির বেরিয়ে পড়ে। নাম্বি গুন্ডাদেরকে ঘায়াল করে চলে আসে আলাগড়ের বাসায়। ম্যাপ অনুযায়ী বেড সরিয়ে দেখে নিচে একটা সুড়ঙ্গ। বেশ খানিকটা ভেতরে আসতেই আচমকাই সে কাচের একটা ক্যাবিনে আটকে যায়। সামনে এক ফোনে আলাগড়ের ভিডিও প্লে হলে আলাগড় বলে আমি জানতাম তুমি ঠিকই আসবে, এটাই আমার মাস্টার প্ল্যানের একটা ছোট্ট অংশ ছিল। মারিজা মানে ওই ঝাড়ুদার মহিলাকে ওই পার্কে আমি 6 মাস কাজ করতে দেখেছি। সে পার্কের কোনো কোনা কখনো বাদ রাখে না। আমি জানতাম 2 সপ্তাহ ছুটি শেষে ফিরেই সে ওই বেঞ্চের নিচে ফোনটা পেয়ে তোমাকে দেখাবে, আর তুমি ভাবলে এটাই তোমার সফলতা। আসলেই তুমি বোকা। ততক্ষণে ক্যাবিনে পানি ভরতে শুরু হয়। আলাগড় বলে 10 বছর ধরে আমি এই প্ল্যান সাজিয়েছি, এই প্ল্যান ফ্লপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজকে তোমার মৃত্যুর মাধ্যমে আমার এই গল্প এখানেই শেষ হবে। নাম্বি হাত দিয়ে পানি আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না। কবির আর শ্রেষ্ঠা ততক্ষণে আলাগড়ের বাসায় চলে আসে। পুরো কেবিন পানিতে ভরে ছেয়ে গেলে নাম্বি পানির মধ্যে হাবুডুবু খেতে শুরু করে। নাম্বির দম একদম বন্ধ হওয়ার উপক্রম, আর এদিকে সময়ও শেষ হয়ে আসছে। কিন্তু হঠাৎই নাম্বির চোখ খুলে পকেট থেকে চাকু বের করে কাচে জোরে ধাক্কা দিতেই কাচ ভেঙে বের হয়ে যায়। কবির আর শ্রেষ্ঠা দ্রুত নিচে চলে আসে। নাম্বি বলে এই খেলা এত সহজে শেষ হবে না। শ্রেষ্ঠা জানায় কয়েকদিন ধরে একজন অ্যাক্টিভিস্ট মিসিং, যার নাম নালিনী। নাম্বির মনে হয় সে হয়তো এই বেসমেন্টের কোথাও আছে, তাই দ্রুত সব চেক করা শুরু করে। হঠাৎ তার নজর যায় পানির উপরে। পানি গড়িয়ে একদিকে চলে যাচ্ছে। দ্রুত সেখানে গিয়ে উপরের তাকটা সরাতেই লক্ষ্য করে কোনায় ম্যানহোলের মতো ঢাকনা। দ্রুত সেই ঢাকনা তুলে দেখে হাত পা বাঁধা, মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে পানির মধ্যে নালিনীকে রাখা। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করে নালিনীকে নিয়ে যাওয়া হয়। অফিসার ববি প্রেস ব্রিফিং এ বলে এটা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক কেস, যেখানে সিরিয়াল কিলার একজন মৃত ব্যক্তি, আর সেই কেস সলভ করার জন্য নাম্বি আর তার টিমকে ধন্যবাদ দেওয়া উচিত। কয়েকজন সাংবাদিক নাম্বিকে জিজ্ঞেস করে পুলিশ কি নিশ্চিত যে আর কোনো খুন হবে না, আর আলাগড় যা বলেছিল তা নিয়ে কিছু ভেবেছে।
বলছেন যদি আবারও সে ফিরে আসে। নাম্বি গম্ভীর হয়ে ভাবতে থাকে। এদিকে নায়না তার শোতে আলাগড়ের একটা টেস্টিমনি উপস্থাপন করে, যেখানে আলাগড় বলছে আমার মেসেজ পাওয়ার পর কেমন অনুভব করছো, ভয়, চিন্তা নাকি আতঙ্ক? নাম্বি আজ তোমাকে বাঁচানোর কেউ নেই, যেমনটা ছিল না এদেরকে বাঁচানোর মতো কেউ। আমার তো তাই মনে হচ্ছে। নায়না সব ভিকটিমদের রিসার্চ করে কমন ফ্যাক্টর হিসেবে খুঁজে পেয়েছিল ভিকটিমরা সমাজের অতি গুরুত্বপূর্ণ কাজ করে। কেউ এক্স মিলিটারি ছিল, কেউ পরিবেশবিদ, কেউ ওয়াচম্যান, কেউ নাইট গার্ড, কেউ ডান্সার, তো কেউ লেখক। কিন্তু আমরা এদের কখনোই সাহায্য করতে পারি না বা সাপোর্টও করি না। এরা নীরবে তাদের জীবন বিলিয়ে যায়। নায়না নাম্বিকে বলে এই পেশার মানুষদের ইনকাম খুবই কম এবং সমাজের সম্মানও কম। আলাগড়ের মতে আলাগড় এদেরকে খুন করে কোনো দোষ করেনি, কেননা এদেরকে তো সমাজ এমনিতেও সম্মান বা যথার্থ পারিশ্রমিক দিত না। সমাজে তারা তাদের সৃজনশীলতা বজায় রাখতে চাইলে সমাজ তাদেরকে উল্টা দমিয়ে রাখে। নৃত্যশিল্পী রোজিনা, পরিবেশবিদ যুবরাজকে সবসময় অবহেলা, অবমাননার শিকার হতে হয়েছে। শুধু সমাজের মানুষ নয়, বরং তাদের বন্ধু বান্ধব, এমনকি তাদের পরিবারও তাদেরকে সবসময় তাচ্ছিল্য করেছে, কারণ তাদের নজরে তারা যে কাজ করছিল তার কোনো মূল্য নেই। তারা সমাজের পিলার, অথচ তাদেরকে কখনোই গুরুত্ব কিংবা মর্যাদা দেওয়া হয় না। রোড ক্লিনার, সুইপার, কনস্ট্রাক্টর, ফায়ার ফাইটার সবাইকে ফেলানো হয়েছে নিম্ন শ্রেণীর কাতারে, অথচ এরা আমাদের সমাজে কতটা গুরুত্বপূর্ণ কাজ করে তা নিয়ে কেউ কখনোই ভাবে না। আলাগড় এই ভিকটিমদের সাথে মিশতো, তাদের গল্প জানতো। ভিকটিম তারাই যারা সমাজে পরিবর্তন আনতে চাইতো। নালিনী থার্ড জেন্ডারের হওয়ায় তাকে তার পরিবার ত্যায্য করে দেয়। সে সমাজের জন্য ভালো কাজ করলেও সবাই তাকে তাচ্ছিল্যের নজরে দেখতো। তাই আলাগড় তার প্ল্যান অনুযায়ী খাবার ডেলিভারি নাম করে নালিনীর বাসায় যায় আর মুখে স্প্রে দিয়ে অজ্ঞান করে তাকে ট্রাকে করে কিডন্যাপ করে। এরপর তার বাসার বেসমেন্টে আটকে রাখে। এরা সবাই কখনো না কখনো আলাগড়ের সামনে মরার কথা বলেছিল, এই জন্যই আলাগড় তাদেরকে হত্যা করেছে। আসলে এটা হত্যা নয়, বরং সে তাদেরকে মুক্তি দিয়েছে। মৃত ব্যক্তিরা সবাই ছিল সমাজের হিরো, যেটা কখনোই কারোর নজরে ধরা পড়েনি। তাদের মৃত্যুর মাধ্যমেই তাদের অস্তিত্ব সবার সামনে এসেছে, না হলে তো কারোর কাছে তাদেরকে নিয়ে ভাবার কোনো সময় নেই। নাম্বি বলে আলাগড় এদের সম্মান পাওয়ানোর জন্যই এমনটা করেছিল, যাতে পুরো দেশের ফোকাস আলাগড়ের উপরেই পড়ে। তাই সে নায়না শো বেছে নেয়। এই খুনগুলোর মাধ্যমে সে ভিকটিমদের গল্প পুরো দেশকে বলেছে আর এমন আতঙ্কের জন্ম দিয়েছে যেন সবাই তাকে বাধ্য হয়ে শোনে এবং এসব খুনকে বলিদানের রূপ দেয়। আর সকল ভিকটিমের মৃত্যু ঠিক তখনই হয়েছে যখন তারা তাদের সবচেয়ে পছন্দের কাজটা করছিল। অশোক তার নাতনির সাথে কথা বলছিল, রোজিনা নাচছিল, যুবরাজ পানির নিচে ছিল, আর আশা তার স্বামীর কবর দেখতে গিয়েছিল। হরি নায়নার কাছ থেকে আলাগড়ের পুরো কাহিনী শুনে বলে এর মানে কি সে শহীদ হয়ে গেছে? ব্যাপারটা কেমন আজব, তাই না? নায়না বলে এই গল্পে আমার রোল এটুকুই ছিল যে আমি যেন ভিকটিমদের জীবনের সত্য সবাইকে জানাই। নাম্বি মিডিয়াকে সব জানালে একজন জিজ্ঞেস করে আপনি কি মনে করেন আলাগড় সব ঠিক করেছে? নাম্বি বলে না, এটা অন্যায়। আমরা যতই কাউকে সাহায্য করতে চাই না কেন, আমাদের কখনো কোনো ক্রাইম করা উচিত না। সমাজে পরিবর্তন আনতে হলে অন্যভাবেও আনা সম্ভব। আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে আর কেউ যেন আলাগড়ের মতো না হয়। এত কিছুর পরেও আলাগড়কে নিয়ে নেতা মন্ত্রীদের এত বাজে মন্তব্য শুনলে নাম্বির প্রচন্ড রাগ হয়, কারণ এরা কেউই আলাগড়ের আসল উদ্দেশ্য বুঝতেই পারেনি। এই সমাজ বুঝবেও না, কারণ আমরা সবাই খুবই স্বার্থপর। এক রেস্টুরেন্টে বসে নায়না নাম্বিকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় লাস্ট ভিকটিমের নাম এন দিয়ে শুরু হওয়ার কি নিছক কাকতালীয় ছিল? যদি তার টার্গেট তুমি হতে তাহলে, বা তুমি কখনো চিন্তা করেছিলে এই কেসটা তুমি সামলাবে? নাম্বি বলে না, এর কোনো সম্ভাবনাই ছিল না। হতে পারতো কবির নিজেই তদন্ত করছে, আমাকে এই কেসটা নাও দিতে পারতো, অনেক কিছুই হতে পারতো। শেষ ভিকটিমের নাম নালিনী ছিল, আমাকে টার্গেট করা তো সম্ভবই না। কিন্তু নাম্বি জানে না আলাগড় অনেক আগে থেকেই তাকে টার্গেট করে রেখেছিল। কবির নাম্বিকে আলাগড়ের উপন্যাসের একটা ড্রাফট দেয়। নাম্বি খুলে দেখে এটাই সেই আরিয়ান উপন্যাস যেটা এখনো পাবলিশ হয়নি। প্রথমেই লেখা AAARYN, মানে ভিকটিমদের নামের প্রথম লেটার। নাম্বির কেমন যেন খটকা লাগে। শেষ ভিকটিমের পেজ খুলে দেখে তাতে লেখা 6 বছর আগে এই গল্পের শুরু হয়েছিল। নাম্বি যখন এক মার্ডার কেসের জন্য মানি গিয়েছিল, যেখানে অনিতার সাথে তার পরিচয় হয়, সেখান থেকে আলাগড় নাম্বির পিছু নেয়, কারণ নাম্বির কাজ এবং সততা দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। তখন থেকে আলাগড় তার প্ল্যান বানানো শুরু করে। বাকিদের নাম পুরোপুরি লেখা থাকলেও এন এর পরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। নাম্বি বুঝতে পারে হয়তো এটা সে নিজেই, অর্থাৎ আলাগড় ভালো করেই জানতো তার এই গল্পের হিরো হবে নাম্বি, আর নাম্বি ঠিকই নিজেকে এবং নালিনীকে বাঁচিয়ে নিবে।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।